অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশ নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের মানুষের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ তেজান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার চালুর অনুরোধ, প্রধানমন্ত্রীর আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট। প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক পরিধি বাড়বে, ব্যবসায়ীদের প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তির। সরকারের প্রথম বাজেট গতানুগতিক, বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্ব দিয়েছে অর্থনীতিবিদরা। এছাড়া থাকছে ব্যবসা বাণিজ্যের আরও অন্যান্য খবর। এবং পুরোটা সময় আমাদের সাথে আলোচনার জন্য থাকছেন বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ার শহীদ। আপনার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে মালয়েশিয়ায় ব্রিফিং করছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর বৈঠকের পর ব্রিফিং করছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সৌহার্দ্যমূলক যে সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সেটিকে আরো শক্তিশালী করা, তাছাড়া বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমনে দুইটি এক্সচেঞ্জ অফ নোটস বিনিময় করা হয়েছে। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার 5টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন, যার মূল উদ্দেশ্য মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করা এবং বাংলাদেশের কর্মসংস্থানকে আরও বেগবান করা। যারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সেই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পেট্রোনাস, আক্সিয়াটা, এয়ার এশিয়া, পার্ডুয়া এবং এমএমসি কোর্ট। সফরকালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনীকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সফর আয়োজনের জন্য মালয়েশিয়া সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তা, আন্তরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ যে ভ্রাতৃত্ববোধ সেটিকে স্বাগত জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে, সেখানে দুই দেশের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিকভাবে সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আমি মাহদি আমিন উপস্থিত ছিলাম। এবং আমাদের সাথে মালয়েশিয়ার প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসতুইন ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আল রামানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব দাতো শাহরুল আনোয়ার বিন সালমান এবং সেক্রেটারি জেনারেল তান শ্রী আমরে মোহাম্মদ জিন। পরবর্তীতে ডেলিগেশন পর্যায়ে আরও একটি মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে ঢাকা থেকে আগত সকল সদস্যবৃন্দ মালয়েশিয়ার একটি ডেলিগেশন টিমের সাথে দুই মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে আলোচনা অংশগ্রহণ করেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে মহামান্য রাজার সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং তাদেরও একান্তে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং উপদেষ্টা আমি মাহদি আমিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ। মালয়েশিয়ার পক্ষ থেকে এখানকার মানব সম্পদ মন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বমূলক সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা। মাত্র 18 ঘন্টার অতি সংক্ষিপ্ত এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এখানকার যে আলোচনা, সমঝোতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে তা দুই দেশের বহুমাত্রিক যে সম্ভাবনার নতুন দ্বার রয়েছে সেটিকে উন্মোচন করতে পারবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, পিপল টু পিপল টাইজ, সেটি আরও সুদৃঢ় ও সুসংহত হবে। আপনাদের সবাইকে, বিশেষভাবে যারা ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিব এবং আমাদের প্রেস টিম রয়েছে
চীনেও আমরা এভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে নিয়মিত আপনাদেরকে বিভিন্ন আপডেট দিব এবং অবহিত করবার চেষ্টা করব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দেখছিলাম মালয়েশিয়া থেকে একটি সংবাদ ব্রিফিং, বক্তব্য রাখছিলেন উপদেষ্টা মাহাদি আমিন। আমরা আজকে আলোচনায় ফিরছি। আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ার শহীদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে আমরা দেখলাম যে এখানে বলা হয়েছে জি, আমরা আসলে আজকে দেখলাম যে এখানে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলছিলেন যে নতুন এক দ্বার উন্মোচন হয়েছে এই সফরের ফলে, বিশেষ করে শ্রম বাজারের ক্ষেত্রে। দীর্ঘদিন মালয়েশিয়ার শ্রম বাজারটা বন্ধ ছিল, সেই জায়গাটা উন্মুক্ত হয়েছে। আপনার দৃষ্টিতে আসলে এই প্রধানমন্ত্রীর সফরটা কতটুকু গুরুত্বপূর্ণ মালয়েশিয়া বাংলাদেশ সম্পর্কের জন্য? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই এই সফর প্রথম একটা সিম্বলিক ব্যাপার, যেটা বিদেশ সফর, হেড অফ দ্য গভর্নমেন্ট, এটা প্রথম। তো এটা গুরুত্বপূর্ণ। আমাদের অন্য যারা অর্থনৈতিক ব্যাপারে আমাদের সঙ্গে জড়িত বড় বড় দেশ, চায়না বা ভারত বা যুক্তরাষ্ট্র, সেখানে না গিয়ে উনি মালয়েশিয়াতে গেলেন। আর মালয়েশিয়াতে আমাদের একটা অর্থনীতি সম্পর্কের বাইরে যে আমাদের ওইখানে 8 লক্ষ বাঙালি শ্রমিক ওইখানে আছে, আরও প্রায় 2-3 লক্ষ আনডকুমেন্টেড ওখানে আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী তাদের ব্যাপারে গতকালকে উনি প্রবাসী যে সম্বোধনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু উনি প্রায় ঘন্টার উপর বক্তব্য রেখেছেন। মানে ওনার বক্তব্য যদি আপনি শুনে থাকেন, উনি হিউম্যান রিসোর্সের উপর অনেকখানি আলাপ করেছেন। তো সিম্বলিক শুধু না, এটা মালয়েশিয়া উনি ওই বক্তব্যে উনি বলেছেন যে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা বা সরকার প্রধান যারা ওনাকে কংগ্রেচুলেট করেছে, তার মধ্যে আনোয়ার ইব্রাহিম প্রথম 2-3 জনের মধ্যে একজন। তখন ওনাকে যে আমন্ত্রণ জানিয়েছেন সেটা উনি মাথায় রেখে উনি আমাদের যে শ্রমিক এখানে আছে, জনসম্পদ, তাদের যে কিছু আসলে কিছু ঝামেলা আছে, যে গত 2 বছর ধরে আমাদের এখানে মানব এক্সপোর্টটা বন্ধ আছে, সব মাথায় রেখে উনি মালয়েশিয়াকে সিলেক্ট করেছেন। আমাদের এই সফরটা যে আমাদের নতুন মাত্রায় নিয়ে যাবে, যতটুকু আমরা চিন্তা করেছিলাম তার চেয়ে বেশি নিয়ে যাবে। জি, এখানে প্রধানমন্ত্রী বলছিলেন যে হিউম্যান রিসোর্স নিয়ে উনি কিন্তু সবসময় বলেন যে বাংলাদেশের যে সস্তা শ্রমিক আমরা নানা জায়গায় পাঠাচ্ছি সেটা আর পাঠাবো না। উনি দক্ষতার উপর গুরুত্ব দিচ্ছেন, উনি ভাষার উপর গুরুত্ব দিচ্ছেন, এবং ভাষাটা আমাদের শিক্ষা যেই রেগুলার কারিকুলাম সেখানে যুক্ত করার কথাও তিনি বলেছেন। এই যে তার হিউম্যান রিসোর্সকে দক্ষ করার পেছনে যে তার উদ্যোগ, সেটিকে আসলে সফল হলে এই শ্রম বাজারটা আসলে কতটুকু বড় হবে বা মানুষের সম্ভাবনা কতটুকু? ওনার 2-1টা কথা আমি বলি। কালকে যে 1 ঘন্টার উপর বক্তব্য আমি এটা দেখতেছিলাম, যে উনি বললেন যে উনি যখন এয়ারপোর্ট থেকে যাচ্ছিলেন ওইখানে একটা পোস্টার দেখেছেন, যেটা উনি ডক্টর জুবেদা রহমান কাছ থেকে কনফার্ম করলেন, এডুকেশন ফার্স্ট। স্কিল রিসোর্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর ওনার যে চিন্তা ভাবনা, তার উপর অনেক কিছু বললেন। যেমন ভাষার কথা বললেন, কারণ আমাদের প্রায় কোটির উপর আমাদের বাংলাদেশি বিভিন্ন দেশে আছে, কিন্তু তাদের স্কিলের মানটাই এমন যে আমাদের যেভাবে রেমিটেন্স আসা উচিত, স্কিল ডেভেলপমেন্ট করলে আপনি তার চেয়ে বেশি, উনি যেমন বলেছেন ইটালিয়ান, জাপানিজ, ইংলিশ বাইরে, অ্যারাবিক, জার্মান, এগুলো ভাষা শিক্ষার জন্য। আমি নিজে আরেকটা চেম্বারের আমি সহসভাপতি, জাপান চেম্বারের। তো মানব সম্পদ বললে স্কিল ম্যান পাওয়ারের গুরুত্বটা আমরা গত কয়েক বছর আগেতে আলাপটা কথায় না রেখে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাজের ব্যাপারে বলেছেন। উনি জীবন একটা কথা বলেছেন, আপনি খেয়াল করেছেন, রাস্তাঘাট একটা পরিষ্কার। আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে আমাদের বাংলাদেশিদের কিছু অবদান আছে। আমরা যদি ওইখানে রাস্তা এমন পরিষ্কার রাখতে পারি, বাংলাদেশে পারবো না কেন? এগুলো কিন্তু ভিন্ন চিন্তা, আউট অফ দ্য বক্স থিঙ্কিং। সরকার প্রধান হিসেবে কালকে ওনার এই বক্তব্য শুনে আমি সত্যি খুব আশান্বিত যে আমাদের মানব সম্পদটাকে যদি আমরা উন্নয়ন করতে পারি, স্কিল ডেভেলপ করতে পারি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে আমরা অন্য পর্যায়ে পৌঁছে। মালয়েশিয়া আসলে কি ধরনের কাজের জন্য আমাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে, মানে ওইখানে আসলে কোন ধরনের দক্ষতাটা বেশি প্রয়োজন হয়? আমি আপনাকে একটা বলি, গত বছর আমাদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন অগস্ট মাসে। তখন আমাদের কয়েকটা MOU সাইন হয়েছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্টের বাইরে অনলি 1 MOU
ওদের মিমোস যে সেমিকন্ডাক্টর ওদের যে সংগঠন গভর্নমেন্ট সংগঠন তার সঙ্গে আমাদের মালয়েশিয়ার চেম্বারের, কারণ আমাদের চিন্তা ছিল যে ওই স্কিল ম্যান পাওয়ার আমাদের অন্য অন্য শ্রম বাজারে অন্য যে লেভেলের ম্যান পাওয়ার পাঠায় ওদের এখানে ওরা আইটি সেক্টরে মালয়েশিয়া জিও পলিটিক্যাল কারণে চায়নার সঙ্গেও ভালো সম্পর্ক, আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক, তারা কিন্তু ওয়ে হেড আমাদের চিন্তার বাইরে। এটা আমরা করে আমাদের মালয়েশিয়ার সঙ্গে আমাদের মালয়েশিয়া চেম্বার গভর্নমেন্ট মিমোস বলে ওদের সরকারি সংগঠন তাদের সঙ্গে এমওইউ হয়েছে। আমাদের চিন্তাটা ছিল আমরা যদি এই প্লান্টেশন বা কনস্ট্রাকশন লেবার না পাঠিয়ে যদি এগুলো করতে পারি, সেই কারণে আপনাকে আমি বলি ওদের 30,000 ওদের এই সেমিকন্ডাক্টর ওই ডিজাইনার ফ্রন্ট এন্ড লোক দরকার 30,000 বাই 2035। আমাদের তাদের এখন যে ক্যালকুলেশন তাতে 12-14 হাজারের উপর হচ্ছে না। বাংলাদেশ থেকে তো আমরা হাজার হাজার পাঠাতে পারবো, কারণ আমাদের এখানে সেই শিক্ষিত জনসম্পদ, সেই দক্ষতাটা সেমিকন্ডাক্টর ইনস্টিটিউটে দক্ষতা তৈরির উদ্যোগ কি আমরা নিয়েছি কিনা? আপনারা তো আমরা নিয়েছেন পারিনি। আমরা এই এমওইউর উপর আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির সঙ্গে আমরা একটা এমওইউ করেছি। আমরা আমাদের ওইতে আরও কয়েকজনের সঙ্গে আলাপ করছি যে আমরা যদি 3-4 ইউনিভার্সিটিতে এই ট্রেনিংটা দেওয়া যায়, তারা ট্রেনিংতে করলেই তারা ওইখানে চাকরি পেয়ে যাবে। তারপর আমাদের এই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেশেও তখন সেমিকন্ডাক্টর গ্রো করবে, কারণ আমাদের দেশে সেমিকন্ডাক্টর বলতে খুব একটা কোনো আমরা আগাতে পারিনি। সেমিকন্ডাক্টরে আমাদের এখানে হবে, ওইখানে আমরা স্কিল ম্যান পাওয়ার পাঠাতে পারবো। এছাড়া সেমিকন্ডাক্টর ছাড়া আর কোন সেক্টরটা ওইখানের জন্য ফ্লারিশ? মানব সম্পদে আইটি সেক্টরে আছে ওদের তো লেবার শর্টেজের জন্যই তো আমরা ওইখানে পাচ্ছি। তো সেখানে আপনাকে আমি বলি আমাদের বন্ধ হওয়াতে যেমন সিকিউরিটি গার্ড খুব বড় কিছু না, আমরা কিন্তু এটা কিন্তু নেপাল থেকে বেসিক্যালি যাচ্ছে, তারপরে ইন্দোনেশিয়া থেকে যাচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে যারা যাচ্ছে বেসিক্যালি প্লান্টেশনে কনস্ট্রাকশন লেবার। কিন্তু আমরা গতকালকে একটা প্রতিবেদন দেখেছিলাম, আমাদের যেই সহকর্মী ওইখানে আছেন তিনি পাঠিয়েছেন, সেখানে হচ্ছে গিয়ে ভারত যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে বাংলাদেশ সেই পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে না। ভারত বা অন্যান্য দেশের কথা বলা হলে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, বাংলাদেশ বললে সেই এই যে বাংলাদেশের ক্ষেত্রে যে সুনামের যে প্রবলেমটা হয়ে গেছে, সেটি আসলে সলভ করবো কীভাবে? এটা একটা হলো যেটা বললাম যে আমাদের ওইখানে 8 লাখের বাইরে আনডকুমেন্টেড আরও কয়েক লক্ষ আছে। তো ওইখানে বড় কোনো চাকরিতে বা কোনো ব্যবসাতে বাংলাদেশে খুব বেশি নাই। আরেকটা আমি বলি, আমাদের আরেকটা জিনিস যেটা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এটা আলোচনা করেছেন, আমাদের ওইখানে প্রায় 12,000 ছাত্রছাত্রী আছে ওদের বিভিন্ন ইউনিভার্সিটিতে। অন্য দেশগুলা কিন্তু মাস্টার্স করার গ্র্যাজুয়েশন করার পর 1 বছর 2 বছর সুযোগ পায় ছাত্ররা ওইখানে কোনো কাজকর্ম খোঁজার জন্য। বাংলাদেশের ব্যাপারে এটা নাই। এটা যদি 1 বছর বা 2 বছর যদি আমাদের যারা গ্র্যাজুয়েশন করে তারা সুযোগ পায়, তাহলে কিন্তু এই বাংলাদেশে এই ছাত্ররা ওইখানে ভালো চাকরিতে ঢুকতে পারবে। তাতে ওই যে আমাদের একটা শব্দ বলি না, ব্র্যান্ডিং, বাংলাদেশে ইমেজ প্রবলেম, ব্র্যান্ডিং প্রবলেমটা কিন্তু সারা দুনিয়াতে আছে। আপনি বলছিলেন আপনি এই শ্রমবাজারের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার বাইরে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে একটু আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসছি। জি দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্যাকেজ দেখবো, আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সঙ্গে আছি আমি রিয়াজ তাজান। দীর্ঘদিন শ্রমবাজারকে কেন্দ্র করে এগিয়েছে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক। এবার প্রধানমন্ত্রীর সফর ঘিরে আলোচনার কেন্দ্রে বাণিজ্য, বিনিয়োগ এবং মুক্ত বাণিজ্য চুক্তি। সংশ্লিষ্টরা বলছেন সফরের মধ্যে দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার পরিধি আরও বাড়বে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার মালয়েশিয়া।
বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় $3 বিলিয়ন বাণিজ্য হলেও এর বড় অংশই মালয়েশিয়ার অনুকূলে। বাংলাদেশ মূলত মালয়েশিয়া থেকে পাম অয়েল, জ্বালানি, রাসায়নিক পণ্য, শিল্পের কাঁচামাল ও বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, চামড়াজাত পণ্য রপ্তানি হয়। পাশাপাশি সিরামিক, কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির সুযোগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরে শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্য ঘাটতি কমানো এবং নতুন খাতে রপ্তানি বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। ভারত, চীন ওরা যেভাবে জব ফ্যাসিলিটিসটা পায় আমরা সেভাবে পাই না, আমাদেরকে সেভাবে তারা যোগ্য মনে করে না। এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে একটি সমঝোতা সই হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন, এফটিএ কার্যকর হলে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা কমবে। ফলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টে ট্যারিফ আমাদের কমে যাবে, কিন্তু ভলিউম বাড়বে, ট্রেডের ভলিউম বাড়বে, নতুন দিগন্ত আমাদের জন্য উন্মোচন হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে এটার উপর হয়তো একটা এমওইউ হবে। এটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যদি হয়, এটা আমাদের দুই দেশের ট্রেডের জন্য খুব ভালো হবে। সফরে বাংলাদেশের উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, অবকাঠামো এবং হালাল শিল্পে বিনিয়োগের জন্য মালয়েশিয়ান উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। জি, প্রতিবেদনটি দেখছিলাম, যেখানে আসলে আপনারাই বলছেন যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাটা আসলে এই যে আমরা যে এলডিসি গ্রাজুয়েশন করছি, আমরা নানা দেশে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে আগাচ্ছি, মালয়েশিয়ার ক্ষেত্রে এটার সম্ভাবনা কতটুকু দেখছেন এবং কেন দেখছেন? প্রথমত, এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমাদের ট্যারিফ অনেকগুলো চলে আসবে। অ্যান্ড এই ব্যাপারে আমাদের আরও আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল, আমরা নেওয়া হয়নি। এখন বর্তমান সরকার এই ব্যাপারে খুব তৎপর। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখনও যেটা মাননীয় প্রধানমন্ত্রী সফরের সময় যেটা হওয়ার কথা শুনেছিলাম, একটা এমওইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোসিয়েশন হবে, টিওআরটা ঠিক হবে, টার্মস অফ রেফারেন্স, তারপরে এটা নেগোসিয়েশন করে 1 বছর 2 বছর লেগে যায়। আমাদের 2026-এ গ্র্যাজুয়েশন করার কথা ছিল, 3 বছর বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। তো এখানে যেটা হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট টিওআরটা ঠিক হলে একমাত্র একটা দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, সেটা হলো জাপানের সঙ্গে। এছাড়া ভুটানের সঙ্গে একটা হয়েছে, যেটা ভুটানের সঙ্গে সিগনিফিকেন্ট কিছু না। তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আরও দু একটা দেশের সঙ্গে হচ্ছে, এটা অবশ্যই দরকার। 1 নম্বর, কারণ আমাদের যে ইম্পোর্ট যেটা, সেটা এগ্রিমেন্টে কোনটার উপর কী ট্যাক্স হবে সেটা ঠিক হবে। একদম ফ্রি ট্রেড বলতে কিন্তু ডিউটি ফ্রি সব চলে আসবে না। ওদের এখান থেকে আমাদের মালয়েশিয়া থেকে যে আমাদের যে মেন ইম্পোর্ট, পেট্রোলিয়াম প্রোডাক্ট বা অন্য অন্য জিনিস, সেগুলো আমাদের তো মোর অফ এ নেসেসিটি। আমরা যেটা এক্সপোর্ট করব, আমাদের এক্সপোর্ট বাস্কেটটা সম্বন্ধে যেটা বললাম আগে, বললাম যে ইমেজ প্রবলেম, এক্সপোর্ট বাস্কেটটা খুবই ছোট। আমরা ওখানে গার্মেন্টসও কিন্তু খুব বেশি এক্সপোর্ট না। আমরা লোয়ার এন্ড অফ দ্য মার্কেটে যেটা ক্যাটার করি বাংলাদেশ গার্মেন্টস, সেটা ওইখানে তারা চায়না থেকে অনেক করে, অ্যান্ড ওইখানে প্রয়োজনও আছে। এটাতে একটা ভালো সুযোগ আছে। আমরা চেষ্টা করতেছি এগ্রিকালচার প্রোডাক্ট, একসময় এখান থেকে আলু এক্সপোর্ট হতো, তারপরে বিভিন্ন কারণে এটা কমে গেছে। আমরা খুব নির্দিষ্টভাবে আলু, তারপরে ফ্রুটস লাইক আপনার আম, এইসব জিনিসগুলো ছোট ছোট হলেও বিল্ড আপ করবে, আমাদের বাস্কেটটা বড় করার চেষ্টা করা। আরেকটা জিনিস বাংলাদেশ থেকে যেটা হালাল, আমাদের এখানে প্রায় 90% মুসলিম, কিন্তু হালাল ইকোনমিটা কিন্তু ডিফারেন্ট। হালাল শুধু মুসলিম হলেই না, হালাল ইকোনমি ইজ $3 ট্রিলিয়ন ইকোনমি, $3 ট্রিলিয়ন। গত বছর একটা সেমিনার করেছিলাম, সেখানে বিডার প্রধান আশিক চৌধুরী সাহেব এসেছিলেন, যে কারণে ওনার ওই প্রধান উপদেষ্টার সঙ্গে ভিজিটের সময় ওইখানে বলে আসছে হালাল এক্সপোর্ট জোন, যদিও তারপরে কোনো হয় না। তো হালালের ব্যাপারে আমরা যেমন ওদের একটা হালাল ফেয়ার হয় মিহাস, প্রত্যেক বছর আমরা যাওয়া হয়, সেখানে প্রায় 2000-এর উপর 2500 স্টল হয়, বিভিন্ন দেশ থেকে আসে। যে আমাদের সহকর্মী জনাব হাবিব রহমান আছেন মালয়েশিয়ায়, এই প্রধানমন্ত্রীর সফরের সাথে তিনিও গিয়েছেন, একটু তার কাছে শুনি। হাবিব, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আসলে সেখানে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্কগুলো কি হয়েছে এবং আমরা আসলে কি কি চুক্তি এরই মধ্যে করতে পেরেছি, এবং আমরা জানি যে শ্রমবাজার নিয়ে আলোচনা হয়েছে, সেটি সম্পর্কে আসলে মালয়েশিয়ার সরকারের সাথে কি ধরনের আলোচনা হয়েছে?
সেজান, মূলত যে বৈঠকটি আজকে হয়েছে সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বলা চলা হয়েছে। তার মধ্যে মালয়েশিয়ায় যে অবৈধ শ্রমিক রয়েছে তাদের কিভাবে যারা কারাগারে রয়েছেন তাদের কিভাবে কারামুক্ত করা যেতে পারে, সেই জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুরোধ করেছেন যে সেই বিষয়টি যেন তারা নজর রাখে। পাশাপাশি যারা অবৈধ অভিবাসী হিসেবে এই মালয়েশিয়াতে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার যে শ্রমবাজার বন্ধ রয়েছে সেই শ্রমবাজারটি চালু করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং বলেছেন যে দক্ষ শ্রমিক কিভাবে আরও মালয়েশিয়াতে নিয়ে আসা যায় সেই বিষয়টির ক্ষেত্রে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি আরেকটি সিগনিফিক্যান্ট বিষয় যেটি আলোচনা হয়েছে সেটি হলো যে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে মালয়েশিয়া এবং বাংলাদেশ কিভাবে একসাথে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি মুক্তবাজার অর্থনীতি নিয়ে আলোচনাটি আরও চলবে, সেটি বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে আরও আলোচনা করা যায়। আমরা সংক্ষেপে একটু শুনতে চাই, খুবই অল্পতে বলবেন যে প্রধানমন্ত্রী যে সফরটি হলো সেই সফরে আপনারা প্রবাসীরা কতটা মনে করছেন যেটি সফল হলো কিনা ব্যর্থ হলো? আমরা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মালয়েশিয়া আগমন উপলক্ষে সে যে আসছে আমরা যথেষ্ট আনন্দিত এবং আলোচনা ইনশাল্লাহ মালয়েশিয়া সরকারের সাথে যে সমস্ত বিষয়ে যে আলাপ আলোচনা করছে তাতে আমরা সফলতা অর্জন করি। এটি আমি মনে করি যে আমাদের মনের আশাগুলো, মালয়েশিয়া প্রবাসীদের আশাগুলো পূরণ হবে। অবশ্যই প্রধানমন্ত্রী সেটা এদেশের সরকারের সাথে আলাপ করেছেন। আপনারা কি দেখছেন বা কি মনে হলো যে এই আলোচনায় যে সংকটগুলো রয়েছে সেগুলো কি দূর হবে? ইনশাল্লাহ দূর হবে আলোচনা সাক্ষরে। না, যারা এখানে প্রবাসী রয়েছেন তারা বলছেন যে এই যে সংকটগুলো রয়েছে মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে এই আলোচনার মধ্য দিয়ে বা সফরটির মধ্য দিয়ে সামনের সময়ে হয়তোবা এই সংকটগুলো সমাধান হবে। সেজান হবে। অনেক ধন্যবাদ জনাব হাবিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি দর্শক, আলোচনা করেছিলাম মালয়েশিয়া বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে। একটা বিরতি নিচ্ছি, আপনি আছেন আমাদের সাথে, বিরতির পর ফিরছি। আবার স্বাগত বাণিজ্য সংলাপের সঙ্গে আছে আমি রিয়াজ সুলতান। আলোচনা করছিলাম বাংলাদেশ মালয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ মালয়েশিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ার শহীদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একেবারে শেষের দিকে রয়েছি। আমরা জানি যে প্রধানমন্ত্রীর এই সফরটা বেশ গুরুত্বপূর্ণ। আপনিও বলছিলেন, আমরা আমাদের সহকর্মী লাইভও দেখলাম যে তিনি বলছিলেন যে আসলে এটা একটা সবাই আশা। আপনারা আসলে ব্যবসায়ী হিসেবে কি প্রত্যাশা করেন? সবশেষ মন্তব্য শুনতে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যেটা বললাম যে উনি কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট, ফেয়ার ইলেকশন অ্যান্ড বড় মেজরিটি পেয়ে এই সরকার গঠন হয়েছে। এটা একটা সিগনিফিকেন্স আছে, এটা আলাপের ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। অ্যান্ড উনি নিজেও যেটা বলছেন যে ওনার ডক্টর আনোয়ার ইব্রাহিম ওনাকে যেভাবে ওয়েলকাম করেছেন, ইনভিটেশন দিয়েছে। তো বড় গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস হলো যে জনসম্পদের যে এখান থেকে নেওয়া যেটা বন্ধ আছে সেটার ব্যাপারে উনি কিছু আলাপ করে থাকলে, বাংলাদেশি যেটা ইললিগেল বলে, আমি শব্দটা ব্যবহার করে আনডকুমেন্টেড, ইললিগাল আমাদের ছেলে লোকজনকে আমরা ইললিগাল বলবো না, আনডকুমেন্টেড। তো এইটা ঠিক করার ব্যাপারেও, কারণ তাদের একটা আগ্রহ আছে এই ব্যাপারে। তারপরে এখন ব্যবসার যে জিনিসটা এফটিএ যেটা আমাদের করা লাগবে অন্য দেশের সঙ্গে, এটাকে আমরা আগায় নিতে পারলে অনেক সুযোগ আছে। যেখানে আমি হাইকমিশন সাহেব ওইখানেও আমাদের লোকজনকে বলছে যে ওনার যাতে ইনকোয়ারি পায়, এখান থেকে তত ফিডব্যাক হয় না। আমরা মনে করি যে এই সমস্যাগুলোর সমাধান হবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য উন্নয়ন হবে এবং আমাদের শ্রম বাজারটি আরও বড় হবে, এই সংকটগুলো কাটবে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজ এই পর্যন্তই। একটু পরে দেখবেন খেলার বুলেটিন। ব্যবসা বাণিজ্যের নানা খবর দেখতে চোখ রাখুন চ্যানেল 1-এর পর্দায়। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।